সে অভাবটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের সিদ্ধান্তমূলক অধিকার। এবার ভারতবর্ষের বুকে, বাংলার বুকে একটা লড়াই আমি আপনাদের সামিল হতে বলবো। একদিকে হাজারো মিথ্যা, আর একদিকে উন্নয়ন এবং মমতা ব্যানার্জির উন্নয়ন। কোনটা আপনারা বেছে নেবেন? কোনটা আপনারা বেছে নেবেন? যে হাজারো মিথ্যা কথা নির্বাচনের সামনে এসে বলে কুচবিহার জেলার মানুষের ভোটটা নিয়েছিল। আজকে 2014, 2019, 2024 এই মুহূর্তে দাঁড়িয়ে কুচবিহার জেলার মানুষ আমরা বিজেপির কাছে কিছু পাইনি। গতকালকে নরেন্দ্র মোদী দাসবাগান মাঠে সভা করতে আসে, তিনি এসে বলেছিলেন যে বাংলার সরকার কেন্দ্রের প্রকল্প করতে দেয় না। তিনি উদাহরণ টেনেছেন আয়ুষ্মান ভারত। আমি বলবো মাথা ভাঙার মানুষ যারা আয়ুষ্মান ভারতের কথা বলে মমতা ব্যানার্জি উন্নয়ন করতে দেয় না বলে কথা বলেছিলেন, তাদের আমি বলবো যে আমাদের বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে হয়েছে। আমরা বাংলার প্রায় 4.5 কোটি মহিলাকে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ তাদের পরিবারের জন্য দিয়েছি। সেখানে শুধুমাত্র যারা সরকারিভাবে ইন্স্যুরেন্সের কোন সুবিধা পান তারা ছাড়া বাংলার মানুষ সবাই স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে। অথচ আয়ুষ্মান ভারত 2018 সালে তৈরি হয়েছে এই স্কিমটা, এবং এখানে ক্রাইটেরিয়া বলা আছে যে কারা আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে পারবেন? যাদের 1 বিঘা জমি নেই, যাদের বাড়িতে একটা মোটর সাইকেল নেই, যাদের বাড়িতে একটা টিভি নেই, যাদের বাড়িতে একটা ফ্রিজ নেই, তারা আয়ুষ্মান ভারতের আবেদনের যোগ্য, বাকি কেউ না। এবার আপনারা বিবেচনা করুন, তাহলে কয়টা লোক এইরকম আছে যার 1 বিঘা জমি নেই, যার বাড়িতে একটা মোটর সাইকেল নেই, যার বাড়িতে একটা টিভি নেই, যার বাড়িতে একটা ফ্রিজ নেই। মাথাভাঙা শহরে এমন অনেক পরিবার আছে যারা প্রত্যেকেই স্বাস্থ্যসাথীর কাছে 5 লক্ষ টাকার চিকিৎসা আপনারা পাচ্ছেন। কি মিথ্যা কথা! একটা দেশের প্রধানমন্ত্রী একটা মঞ্চে দাঁড়িয়ে তাহা মিথ্যা কথা বলছে, এর চেয়ে লজ্জা হতে পারে না। আমরা অবাক হচ্ছি। আমরা কোন দেশে বাস করি? 2021 থেকে 2022 গোটা করোনা যখন সারা বিশ্ব উদান পটল সমস্ত উন্নত দেশ যখন হাত তুলে ভগবানকে, ঈশ্বরকে ডাকছেন, বিজ্ঞানীরা, ডাক্তাররা তারা ফের করোনাকে প্রতিরোধ করতে পারছেন না। সেই সময় আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি নিদান দিলেন ভারতবর্ষের মানুষকে, হালি বাজার, তালি বাজার, উলুধ্বনি দাও, করোনা ছেড়ে দাও। আর আমরা মাথা ভাঙার মানুষ হালি বাজালাম, উলুধ্বনি দিলাম, শঙ্খ বাজালাম, আর করোনার লাশে ভর্তি হয়ে গেল বিভিন্ন হসপিটাল। এই তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি যে দেশের একটা প্রধানমন্ত্রী একটা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে? ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে এত বড় মৃত্যু প্রবঞ্চক প্রধানমন্ত্রী আর কোনদিন কেউ দেখে। এরা বাংলা বিরোধী, এরা বাংলা বিরোধী, এরা বাংলা সংস্কৃতি বিরোধী। বাংলার মানুষকে এরা ভাতে মারা চক্রান্ত করেছে। তাই 2021 পর থেকে বাংলা বিধানসভা দখল করতে না পারার ঝাল হিসাবে বাংলার মানুষের ন্যায্য পাওনা 100 টাকা বন্ধ করে দিয়েছে, আবার 14 টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা নির্মাণের টাকা বন্ধ করে দিয়েছে। কি ক্ষমতা! মগের মূল্য টাকা, আপনার জনগণের টাকা, সবাই ট্যাক্সের পয়সা জমা দেন, জিএসটির মাধ্যমে, বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তহবিলে টাকা জমা হয়। সেই টাকার অর্ধেক অংশ সেই রাজ্যকে ফিরিয়ে দিতে হবে। আপনারা দেখছেন ব্যবসায়ীরা যখন আপনার জিএসটি কাটেন তখন রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের দুটো ভাগে আলাদা করা আছে। অন্তত জিএসটি কমিশনের নিয়ম অনুযায়ী যে রাজ্যের যে টাকা জিএসটি খাতে উঠবে সেই রাজ্যের সেই টাকা সেই রাজ্যকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু গায়ের জোরে বিগত 3 বছর ধরে 1,80,000 কোটি টাকা বাংলার পাওনা টাকা ইচ্ছা করে বিজেপি বন্ধ করে রেখেছে। কেন? যে 2021-এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসেনি।
মানুষ বিচার করবে, মানুষ বিচার করবে। আমরা কখনো মিথ্যা কথা বলি না, যারা মিথ্যা বলে মানুষ তাদের বিচার করবে। আমরা 2014 দেখেছি, এই মোদী বাবু মিটিং এ বলেছিলেন তার দল ক্ষমতায় আসলে তিনি প্রধানমন্ত্রী হলে প্রত্যেকের অ্যাকাউন্টে বিদেশ থেকে কালো টাকা এনে, সুইস ব্যাংক থেকে টাকা এনে প্রত্যেকটা ভারতবাসীকে 15 লক্ষ টাকা দেবে। আজকে কোথায় টাকা? জনধন যোজনার অ্যাকাউন্ট, প্রত্যেকের অ্যাকাউন্ট ফাঁকা। সেখানে শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেখানে শুধু বার্ধক্য ভাতার টাকা, সেখানে শুধু 100 দিনের টাকাই আসে, কিন্তু জনধন যোজনার 15 লক্ষ টাকা আসে। আজকে কালো টাকা ফিরিয়ে আনবে বলেছিলেন, সুইস ব্যাংক থেকে কালো টাকা ফিরিয়ে আনবে। আর আজকে আমরা কি দেখছি যে ভারতবর্ষের সবচেয়ে বেশি কালো টাকা এই বিজেপির আমলে সুইস ব্যাংকে জমা হয়েছে। হিসাবটা পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই এই মোদী সাহেব। আমরা জানি যে দেওয়ার ক্ষমতা নেই তার। তিনি মিথ্যা কথা বলছেন মানুষকে। তিনি বলতেন তিনি চৌকিদার, কিন্তু আমরা দেখি তিনি চৌকিদার নন, তিনি হচ্ছেন আসল চোর, তিনি হচ্ছে দেশের আসল চোর। তাই আজকে চৌকিদার চোর। আপনারা কি ভাববেন আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলছি না। আপনাদের ভারতবর্ষের নির্মলা সীতারামন যিনি অর্থমন্ত্রী, তার স্বামী গত 3 দিন আগে পেপারে, টিভি, ইলেকট্রনিক মিডিয়ায় বলেছেন যে ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি, তার নাম ইলেকট্রাল বন্ড। এটা আমার কথা নয়। ইলেকট্রাল বন্ড সুপ্রিম কোর্টের অর্ডারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানাতে বাধ্য হয়েছে যে কারা কারা ইলেকট্রাল বন্ডে বিজেপির পার্টি ভাঙনে টাকা দিয়েছে। আমরা দেখলাম পরবর্তীকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানাবে কারা দিয়েছে। কিন্তু বড় বড় ওষুধ কোম্পানি, যে ওষুধগুলো জীবনদায়ী ওষুধ নয়, যে ওষুধগুলো ভারতের ড্রাগ কন্ট্রোলের মান তার নিচে, সেই ওষুধ কোম্পানি মোটা টাকা দিয়ে মোটা দামে বাজারে সেই ওষুধ বিক্রি করছে। আমরা সেই ওষুধ খাচ্ছি, যে ওষুধের 100% সাইড ইফেক্ট নিয়ে আমরা ভারতবর্ষের মানুষ সেই বাতিল হওয়া ওষুধ কিনছি। এই তো বিজেপি, এই তো বিজেপি। আমরা করোনার সময় দেখেছিলাম প্রধানমন্ত্রী ট্রাম্প তহবিল থাকার পরেও পিএম কেয়ার ফান্ড বারবার করে বলেছিলাম আমরা যে পিএম কেয়ার ফান্ড এটা একটা চিট ফান্ড। বিজেপির একটা চিট ফান্ড হচ্ছে পিএম কেয়ার ফান্ড, যার হিসাব আজও বিজেপি দিতে পারে। আমি প্রশ্ন করবো আমার মানুষ, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা ব্যবসায়ী। আমরা জানি যে লক্ষ্মীর ভান্ডার গ্রামের মহিলাদের জন্য দরকার, আপনাদের জন্য দরকার নেই। আপনাদের জন্য 100 দিনের টাকা দরকার নেই। কিন্তু আপনারা যারা ব্যবসা করছেন, আজকে বিভিন্ন জায়গায় কাপড়ের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা, আগামী দিনে আপনারা সেই জায়গায় শান্তিতে ব্যবসা করতে পারবেন কিনা একবার আপনারা ভেবে দেখবেন। যেভাবে স্পেশাল ইকোনমিক জোন, বড় বড় শপিং মল, বিগ বাজার একের পরে বিভিন্ন শহরে বাধা তুলে দাঁড়াচ্ছে। ছোট ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী, যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের ব্যবসা লাভের গেছে। আজকে অনেক কাপড়ের ব্যবসায়ী যারা কাপড়ের দোকান খুলে বসে আছে, অথচ মানুষ সেই শপিং মলগুলোর নানা প্রলোভনে পা দিয়ে সেখানে গিয়ে তারা মাল কিনছে। এখনো বাকি আছে, এখনো বাকি আছে। ভারতবর্ষটা এখনো বিক্রি হয়ে যায়নি, এখনো অর্ধেকটা বিক্রি হয়েছে। 23টার বেশি সরকারি সম্পত্তি বিক্রি হয়েছে। অথচ বিজেপি ঢাকঢোল পিটিয়ে বলছে দেশ এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ বিশ্বগুরু হবে, অমুক তমুক হবে। কি করেছে ভাই? কি হয়েছে ভারতবর্ষে? আমরা কি পেলাম? ভারতবর্ষের মানুষ আমরা কি পেলাম? জিনিসপত্রের দাম আকাশ। বেকারত্ব সর্বকালের রেকর্ড, 45% বেকার রেকর্ড আমাদের ভারতবর্ষে। এই অবস্থা আমরা বুঝছি বাংলাদেশের পরেও ক্ষুধা সূচকে আমাদের ভারতবর্ষের না। তারপরে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বগুরু হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনারা সত্যিটাকে সত্যি বলুন। কুচবিহার জেলা চলে যা করেছি আমরা করেছি,
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, পানীয় জল প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প, সরাসরি মানুষকে বেনিফিটেড করার প্রকল্প। আজকে ব্যবসায়ীরা চৈত্র সেল হচ্ছে। আমরা গতকালকে মায়েদের অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা করে ঢুকিয়ে দিয়েছি। আমার কৃষকরা কিশোর পণ্ডিত টাকা পাচ্ছে, আমার ছাত্ররা তারা শিক্ষার্থীর টাকা পাচ্ছে, আমার পরিবারের মহিলা মেয়েরা তারা কন্যাশ্রীর 25,000 টাকা পাচ্ছে, বিয়ের জন্য 25,000 টাকা পাচ্ছে। সেই টাকাই বড় কলমে আপনাদের বাজারে ক্রেতা হিসাবে আসছে, আপনারা বিক্রি করছেন, ব্যবসা হচ্ছে। এই টাকা যদি আপনারা দিতেন তাহলে চৈত্রের বাজার খা খা করতো, কেনার লোক থাকতো না। আরো যদি বেশি করে আমরা 100 দিনের কাজ করিয়ে টাকা দিতে পারতাম, চৈত্রের বাজার আরো জমজমাট হতো। তাই আমি অনুরোধ করব যে আপনারা কুচবিহারের মানুষ এই 10 বছর বিজেপির কাছ থেকে কি উন্নয়নটা পেয়েছে। আমাদের কুচবিহার জেলার মানুষের কাছে প্রশ্ন যে বিজেপির যিনি প্রার্থী, পেপার খুললে দেখা যায় তার এপিডেভিটে তিনি 14টা কেসের আসামি। এমন লোক যার শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় ভারতীয় পিনাল কোডের অপরাধমূলক মামলার এক একটা করে ধারা আটকায় আছে, লেখানো আছে। তার প্রত্যেকটা শরীরে মাথা চুল থেকে পা পর্যন্ত এমন একজন কি নেই। তার সোনার দোকানে ডাকাতি, ব্যাংক ডাকাতি, গরু পাচার, খুন, ধর্ষণ, নারী পাচার, ট্রাক পাচার, কি নাই তার। এত গুণবান লোক, এত গুণবান লোককে আপনারা প্রার্থী নির্বাচিত করেছেন 2019 সালে। বিজেপিকে ধন্যবাদ জানাই। কুচবিহার জেলায় আপনাদের ভালো লোক নেই, একটা খুনি আসামি, একটা সোনার দোকানের ডাকাত কারণ, এটাই আপনাদের কাছে হিরে। আমরা জানি তো যে বিজেপি হচ্ছে একটা দুর্নীতিবাদের দল। বিজেপিতে দুর্নীতি করে গেলে সব মাপ। যে শুভেন্দু অধিকারী আমাদের তৃণমূল কংগ্রেসে ছিল, এই অমিত শাহ বারবার করে বলেছিলেন শুভেন্দু চোর, তার বিরুদ্ধে নারদা সারদা মামলা চলছে। তাকে টাকা নিতে দেখেছি আমরা, কাগজে মুড়ে টেবিলের ড্রয়ারে রাখতে দেখেছি সেই শুভেন্দু অধিকারী। আর তিনি বিজেপিতে গেলেন অমনি ওয়াশিং মেশিনে, তিনি পরিষ্কার ধপধপ হয়ে গেলেন। তিনি সাধু, তিনি সাধু। এই তো কয়েকদিন আগে তাপস রায়, যিনি বড়নগরের বিধায়ক ছিলেন, তার বাড়িতে ইডি রেড হয়েছে। এই বিজেপিরা বলেছেন তাপস রায় চোর। যেই তাপস রায় বিজেপিতে গেছেন, এবার তাকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। এই বিজেপি কে চোর, কে দুর্নীতিবাদের দল, মাথা ভাঙার মানুষকে সেটা অন্তত অনুধাবন করার কথা বলছি। কারা এই বিজেপিতে আছে আপনারা ভাবুন। ওই আসামের হেমন্ত বিশ্ব শর্মা, যার নামে সারদা হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, যার বিরুদ্ধে ইডি সিবিআই এর মামলা চলছিল, যার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তিনি যোগ দিলেন বিজেপিতে। অমনি তিনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তিনি একটা ওয়াশিং মেশিনে পরিষ্কার ধপধপা সাদা, আর তার কোন ময়লা থাকবে। বিজেপি মানে একটা দুর্নীতিবাদের আখড়া একটা দল। তাই আমি বলবো যে বিজেপিতে যত ক্যান্ডিডেট আছে আপনারা দেখবেন তার 80% ক্যান্ডিডেট এক একটা করে মাফিয়া, ডন, খুনি, ধর্ষণ সব কেসের আসামি। এই যে বিজয় ভূষণ, তাদের একজন এমপি কুস্তিগির, যেভাবে মহিলাদের উপর শারীরিক নির্যাতন করেছে দিল্লিতে মহিলা কুস্তিগিররা, তার বিরুদ্ধে পথ বসে তারা আন্দোলন করছিল, কিন্তু সেই বিজয়ভূষণের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বিজেপি হয়নি। তাই আমি আপনাদের অনুরোধ করবো, সময় নেই যেহেতু পারমিশন কম সময়, আমি অনুরোধ করব যে আমি সিটার বিধায়ক, আজকে আদাবাড়ি ঘাটের সেতু, আজকে তিস্তার জয়ী সেতু, আমাদের এখানে আদাবাড়ি ঘাট দীর্ঘদিন ধরে যিনি চালিয়েছেন নবর চৌধুরী, এখানে মাথা ভাঙায় মানুষ। কি দুর্দশা ছিল শীতের মানুষের, শীতলকুচির মানুষের নদী পার হয়ে দিনেটা যেতে হতো, কুচবিহার যেতে হতো।
আজকে মামাটি মানুষের সরকার, সেখানে প্রায় 150 কোটি টাকা দিয়ে ব্রিজ করেছে। আজকে মেঘলিগঞ্জ হলদিবাড়ি, যে হলদিবাড়ির লোককে মেঘলিগঞ্জে আসতে গেলে জলপাই গুলি হয়ে আসতে হতো, সেই মেঘলিগঞ্জে জয় সেতু করে দিয়েছে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলরামপুরে ভাওয়াইয়া সেতু, যে সেতু দিয়ে বলরামপুরের লোক, দেওচড়াইয়ের লোক কুচবিহার হয়ে ঘুরে যাতায়াত করতে হতো, না হলে নৌকা করে যেতে হতো, সেই বলরামপুরের ভাওয়াইয়া সেতু আমাদের সরকার করেছে, আমরা কাজ করেছি বলতে পারি। আর একদিকে চুপরামাজ বিজেপি শুধু মিথ্যা 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 বলে ভোট নিয়ে আপনাদের কাছে মিথ্যার বেসাতি করে যাচ্ছে। কি বলছে? রাম মন্দির হয়েছে তো ভালো, 1 টাকার রাম মন্দির, আরো 10টা হোক। আমরা চাই ভারতবর্ষ আরো বেশি রাম মন্দির। আমরা মন্দিরের বিরোধী নই, কিন্তু আমরা কি লাভ হবে? মাথা বলার মানুষের কি লাভ হবে? আমাদের কি রাম মন্দিরের পরে জিনিসের দাম কমলো, পেট্রোলের দাম কমলো, ডিজেলের দাম কমলো, বেকার যুবকের চাকরি হলো, জিনিসপত্র ওষুধের দাম কি কমলো? না কমেনি। তাহলে আমরা কি লাভ করবো? রাম মন্দির উদ্বোধন হলো, প্রাণ প্রতিষ্ঠা করলেন মোদীবাবু, গর্বের সঙ্গে তিনি বললেন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করলেন। এত বড় পাওয়ারফুল ব্যক্তি, আমি মোদীবাবুকে প্রশ্ন করি, আপনার খুব পাওয়ারফুল ব্যক্তি, আপনি ভগবানকে স্বর্গ থেকে মর্তে এনে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আমাদের ভারতবর্ষের টাকা মেরে যারা বিদেশে পালিয়ে আছে, নীরব মোদী, মেহুল চেস্কি, বিজয় মালিয়া, হেতাল, কি আরো অনেক আছে, নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই, প্রায় 26,000 জন ব্যবসায়ী ভারতবর্ষের প্রায় 1 লক্ষ কোটি টাকা মেরে দিয়ে যারা পালিয়ে আছে, তাদের ধরে আনতে পারেন? তাদের আমাদের ক্ষমতা নেই। কোথায় আপনার 56 ইঞ্চি ছাতি গেল, এখন কি ছাতি 34 ইঞ্চি হয়ে গেছে? আপনি বিজয় মালিয়াকে আনতে পারেন না, আপনি নীরব মোদীকে আনতে পারেন না। আপনি যদি স্বর্গ থেকে রামচন্দ্রকে, ভগবান রামকে মর্তে নিয়ে আসতে পারেন, তাহলে বিজয় মালিয়া নীরব মোদীকে আনতে পারেন না কেন? কেন? যে ওই টাকায় আপনাদেরও ভাগ ছিল, তারা ভারতবর্ষে আসলে আপনার গোপন তত্ত্ব ফাঁস করে দেবে, তার জন্য। তাই আমি অনুরোধ করব, এই মাথা ভাঙানো সবচেয়ে বড় বিপদ আমাদের সিএএ এবং এনআরসি। যারা আছেন মাথা ভাঙার মানুষ, ভালো করে শুনে নেবেন, এই সিএএ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা বাংলাদেশি মানুষ যারা আনন্দে আছেন যে আমাদের বিজেপি নাগরিকত্ব দেবে, এটা একটা মরণ ফাঁক। আমরা মাথা ভাঙার মানুষ সবাই নাগরিক, যারা বাংলাদেশ থেকে আসছেন তারা নাগরিক, যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা নাগরিক। আমাদের সবার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, জব কার্ড আছে, ব্যাংকের বই আছে, আমরা সবাই নাগরিক। আমাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন, নতুন করে নাগরিকত্ব দেওয়ার কি দরকার? এটা হচ্ছে মরণ ফাঁক। আপনি যেই মুহূর্তে নাগরিকত্বের জন্য আবেদন করবেন, সেই মুহূর্তে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, আমি বাংলাদেশের রংপুর, পাবনা অথবা ঢাকা, সেই জেলার থেকে ভারতবর্ষে এসেছি, পশ্চিমবঙ্গে এসেছি, মাথা ভাঙা এসেছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তার মানে আপনি বিদেশি, আপনি অনুপ্রবেশকারী। যে মুহূর্তে সেই কাগজ সই করে আপনি আবেদন করবেন, সেই মুহূর্তে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়িঘর, ব্যাংক অ্যাকাউন্ট সব ক্লোজড হয়ে যাবে, সব সম্পত্তি সরকারি হবে। আপনি বিদেশি, আপনি শরণার্থী হবেন। তাহলে এই শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার উপায় কি? তার জন্য আপনাকে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে আপনার বাবা মা কোথায় জন্মাইছেন, কোন সালে জন্মাইছেন, কোন গ্রামে, যে দেশ থেকে আসছেন সেখানকার প্রমাণপত্র। এবং আপনি যবে সেই দেশ থেকে ভারতবর্ষে এসেছেন, ধর্মের ভিত্তিতে অত্যাচারিত হয়ে এসেছেন, তার প্রমাণ, যে বর্ডার দিয়ে পার হয়েছেন, যে থানা দিয়ে এসেছেন, সেই থানা এফআইআর এর কপি। এটা কারো নেই, কেউ এইভাবে আসেনি। আর কার বাবার জন্ম তারিখ এবং মার জন্মের তারিখ, অন্তত আমি আমার বাবা মার
জন্মের তারিখ জানি না, আপনারাও জানেন না। এই মরণ ভাত, এই সিএ পরে হবে এনআরসি, আর এনআরসি হলেই ওই আসামের মতো ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ বাঙালি ওপার বাংলার মানুষ যারা বাংলাদেশ থেকে আসামে এসেছে তাদের 13 লক্ষ হিন্দু এবং 6 লক্ষ মুসলমান আজকে ডিটেনশন ক্যাম্পে নাগরিকত্ব হারিয়ে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আগামী দিনে আমাদের সেই পথে যেতে হবে যদি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বাংলায় না থাকে। মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা বাংলায় থাকতে সিএ এনআরসি হতে দেব না, কিন্তু আপনারা যদি সেই মমতা ব্যানার্জির হাতকে শক্ত না করে আবার যদি বিজেপিকে ক্ষমতায় আনেন তাহলে সিএ এবং এনআরসি বাংলায় হবে। কারণ এটা আমার কথা নয়, এটা অমিত শাহর কথা। তিনি বলেছিলেন পহলে সিএ उसका बाद एनआरसी और उसका बाद एनपीआर होगा। তাহলে ক্রোনোলজি সমঝিয়ে উনি বলেছিলেন। তাহলে তৈরি থাকুন, বিজেপিকে ভোট দিলে আগামীতে সিএ এবং এনআরসির ফাঁদে পা দেওয়ার জন্য, সর্বশান্ত হওয়ার জন্য, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য মাথা ভাঙার মানুষ এখন থেকে যদি সাবধান না হন, যদি আবার সেই ব্যাংকের টাকা খুনি চোর সেই নিশীথ প্রামাণিককে যদি ভোট দেয় তাহলে আবার আমাদের কালো দিন নেমে আসবে। তাই আমি অনুরোধ করব যে আমি আপনাদের সিটাই বিধানসভা বিধায়ক, আমি একটা সময় পঞ্চায়েত ছিলাম, গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, দুবারের বিধায়ক। মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সুখ দুঃখে বিপদে আপদে শীত গ্রীষ্ম বর্ষায় মানুষের পাশে ছিলাম বলে মানুষ প্রত্যেকটা নির্বাচনে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। আজকেও আমি মাথা ভাঙায় দাঁড়িয়ে এই কথাটা বলছি যে আপনারা যদি আমাকে আশীর্বাদ করে আগামী 19 এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে যদি পার্লামেন্টে নির্বাচিত করুন এবং আমি আগামী 5 বছর আপনাদের এলাকার মাথা ভাঙা উন্নয়নের জন্য দিল্লি থেকে এবং রাজ্য থেকে, দিল্লি এবং রাজ্যের উন্নয়নকে একসঙ্গে করে মাথা ভাঙা এবং কুচবিহার জেলার উন্নয়নকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাব এবং অসমাপ্ত কাজ যেটা কুচবিহারবাসী এখনো হয়নি সেই কাজগুলো যাতে আগামীতে করতে পারি এই আবেদনটুকু আপনাদের কাছে রাখছি। তাই আমি রাজবংশী ভূমিপুত্র হিসাবে পঞ্চানন বর্মার নামে যারা মিথ্যা কথা বলে, যারা বলেছিলেন যে 500 কোটি টাকা ব্যয় করে পঞ্চানন স্মৃতিস্তম্ভ বানাবেন, পঞ্চাননের মূর্তি বানাবেন, রাজবংশী ছেলেদের নারায়ণী রেজিমেন্ট করে সেখানে চাকরি দিবেন, পীর শিলা রায়ের মূর্তি কুচবিহারে বসাবেন এবং কুচবিহার মদনমোহন মন্দির থেকে গোসালী মন্দির এবং পঞ্চানন বর্মার জন্মস্থানকে নিয়ে একটা ট্যুরিজম হাব তৈরি করবে। টোটালটাই মিথ্যা কথা। এই অমিত শাহ বলেছিলেন কুচবিহার রাজকলার মাঠে, এই মিথ্যার জবাব আগামী 19 এপ্রিল আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দিবেন। এইটুকু আবেদন করে এইটুকু আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন আপনাদের ওই কাজ করতে পারি। এইটুকু কথা বলে সবাইকে আমার নমস্কার, সেলাম, আগাম ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।